মুহূর্তে হাওড়া দর্পণের পর্দায় আমরা পেয়ে গেছি যিনি নিজের জীবনের ৮০তম রক্তদান সম্পন্ন করেছেন, সেই সুপরিচিত এবং স্বনামধন্য ব্যক্তিত্ব রেজাউল করিম দাকে। দাদার কাছে জেনে নেব, দাদা এই যে সময়টা চলছে, এটা রোজা মাস চলছে, এই রোজা মাসে রক্ত দান করা কতটা যুক্তিযুক্ত? রোজা মাসে রক্তদান করাটা যুক্তিযুক্ত বলতে কি, যে রক্তদান করছে তার শারীরিক অবস্থাটা মানে সেই মুহূর্তে কি অবস্থা আছে সেটা সবচেয়ে যাচাই করা দরকার। তার জন্য ডাক্তার আছে, যে রক্ত নেওয়ার আগে যে আমাদের নিয়ম মাফিক যে তার মানে হিমোগ্লোবিন লেভেল টেস্ট বলো, ব্লাড প্রেশার মাপা বলো, এইগুলো দেখে নেয়। যদি সে পাস করে যায় তাহলে সে রক্ত ডোনেট করতে পারবে। এটা তো যেহেতু আমি আমার জীবনের ৮০তম রক্তদান ইতিমধ্যেই মানে করেছি, ফলে আমি রক্তের গুরুত্বটা বুঝি, রক্তের প্রয়োজনীয়তাটা বুঝে থাকি। এটা প্রত্যেক বছরই এই মার্চ মাসের মাঝামাঝি থেকেই রক্তের ক্রাইসিস আমাদের দেখা দেয়। তা সেই আবার এই মানে এই মার্চ মাসে, এই বিশেষ করে এই মাস সময়টায় হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, সেই সাথে সামনে নির্বাচন, তার উপর হচ্ছে আমাদের রোজার মাস চলছে। ফলে এই ইলেকশন মানে হাওড়ার ইলেকশন বা ইলেকশনের পরবর্তী সময় মানুষের একটা আবেগ থাকে, ভোট নিয়ে মাতামাতি থাকে। তার মাঝখান থেকেও এক শ্রেণীর লোক ভোট নিয়ে মাতামাতি করবে, কিন্তু যারা মানে সামাজিক কাজের সঙ্গে জড়িত তারা ঠিক মুমূর্ষু রোগীর মানে প্রাণ বাঁচাতে তারা আগিয়ে আসবে, কেউ না কেউ আগিয়ে আসবে। বিশেষ করে সচরাচর আমার দেখেছি, যেহেতু আমার বাড়ি হাওড়া জেলায়, তা হাওড়া জেলার মোটামুটি সমস্ত যারা রক্তবন্ধু কাজ করে, অন্যান্য জেলার থেকে আমি বলবো যে আমাদের হাওড়া জেলার যারা রক্তবন্ধু অনেক অ্যাগ্রেসিভলি কাজ করে। ফলে এইখানে রক্তের ডোনার পাওয়ার ক্ষেত্রে আমাদের খুব একটা প্রবলেম ফেস করতে হয় না। কখনো হয়তো যদি আমি ব্যস্ত হয়ে যেতাম, আমার অন্যান্য যারা বন্ধু আছে তারা পাশে দাঁড়ায়, বা তারা ব্যস্ত হলে আমি আছি, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আমরা রক্তের কাজটা করি, যাতে দিনের শেষে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচুক এবং তার পরিবারের মুখে হাসি ফুটে উঠুক, এটা আমরা দেখতে চাই। এবং সেটা মানে যথেষ্ট মানে ভালোভাবেই আমরা সম্পন্ন করে থাকতে পারি। না, পরিবারের লোক বিরক্ত হয় না। বিশেষ করে কোভিডের সময় দেখা গিয়েছিল অনেক মানুষ তার বাড়িতে যখন লুকিয়েছিল নিজের প্রাণের, তখন তো আমরাই বেরিয়েছিলাম সেই মানে রক্তের একের পর এক রক্তের ডোনার নিয়ে উলুবেড়িয়া সঞ্জীবনে যাওয়া, রক্ত ডোনার বাড়িতে ফেরা, বাড়িতে ফিরে তো সেই স্বামী মানে স্ত্রী বাচ্চাদের সঙ্গে বাবা মার সঙ্গে সময় কাটিয়েছি, কোনো অসুবিধা হয়নি। যে সময়টা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, সেই সময়টা তো পরিবারের পক্ষ থেকে যখন মানে বাধা আসেনি, অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ, বয়সের তো প্রায় 48 বছর ক্রস করে ফেললাম। প্রায় এই অটোমোবাইল সেক্টরে আছি প্রায় 18 বছর। তার আগে 5 বছর মেডিকেল তার মাঝখানে 5 বছর একটা বেসরকারি স্কুল শিক্ষকতার চাকরিও করেছি। বিভিন্ন চাকরির পরীক্ষায় রিটেন পরীক্ষা পাশ করলেও ইন্টারভিউ বসেছি, ইন্টারভিউ পরীক্ষার পরে আলটিমেটলি মানে সরকারি চাকরির তো হয়তো মানে ছিল না, হয়তো তা মুসুরে পড়ি না, তা সেলসে কাজ করছি, লড়াই করছি। আর আমি মাঠে ময়দানে থাকতেই ভালোবাসি, আর এই ঘুরে বেরিয়ে কাজ, ফলে রক্তের কাজটা পিসফুলি করতে পারি হচ্ছে। না, আমরা মানে রক্তদান আন্দোলন অবশ্যই মানে নতুন মানে প্রজন্ম তো উঠে আসছে, তো সেই আহামরি কিন্তু সেভাবে উঠে আসছে না। যদি আমরা একটা রক্তদান শিবিরে দেখা যায়, যদি সেখানে যদি 50 জন রক্তদান করে থাকে, দেখা যাচ্ছে যারা নিয়মিত রক্তদান করে তারাও করছে, হয়তো তার মধ্যে দেখা গেল হয়তো 10 জন নতুন ডোনার আসছে। কিন্তু যে 18 বছরের পর থেকে যে রক্তের ডোনার
সেটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। এর একটাই কারণ হচ্ছে মানে যুব সমাজ দিন দিন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ছে। ফলে তারা তাদেরকে মানে মানে রক্তের মানে তাদেরকে মানে দেখতে পাওয়া যাচ্ছে তাদের শারীরিক সবসময় একটা অসুস্থতার মধ্যে দিয়ে তাদের জীবনটা কাটছে হচ্ছে আবার নেশাগ্রস্ত অবস্থায়। খুব ভয়ঙ্কর দিন। আগামী দিনে যে রক্তদান শিবিরে রক্তের ডোনার পাওয়া যাবে কতটা সেটাও কিন্তু আমি খুব মানে চিন্তায় আছি। বিশেষ করে যুব সমাজ পাড়ায় পাড়ায় যে হারে মানে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ছে। তরুণ যারা রক্তদাতা তাদের উদ্দেশ্যে বলতে গেলে প্রথম কথা হচ্ছে কি, আমরা অনেকেই দেখেছি, আমরা অনেক সময় দেখলাম অনেকেই লিখে দিচ্ছে কোন জীবনে কোনদিন রক্তদান করে না, ফেসবুকে পোস্ট করে দিল একটা এ প্রতি রক্তদাতা বি প্রতি রক্তদাতা। আরে রক্তদাতা ফেসবুকে পোস্ট করলে কি ওইভাবে রক্তদাতা পাওয়া যায়? রক্তর কালচার তৈরি করতে আগে নিজে রক্ত দাও, নিজের বাড়ির ছেলে মেয়ে ভাই ভাইপো ভাই বউ যারা আছে তাদেরকে আগে বাড়ি থেকে বের করে রক্তদানের করো। তাদেরকে আমি যদি আমার ভাইপোকে বা আমার মেয়েকে যদি রক্তদানের আগ্রহ দেখায়, আমার মেয়ের যদি দুটো বান্ধবী থাকে, ভাইপোর যদি দুটো বন্ধু থাকে, তা দুই দুই চারজন আগ্রহ দেখাবে। তাহলে আগে বাড়ি থেকে আমাকে আগে কাজটা শুরু করতে হবে। আমি রক্তদান করব না, বাড়ির ছেলে মেয়েদেরকে রক্তদান শিবিরে যেতে দেবো না, আর আমি রক্তের প্রচার করব ফেসবুকে, এইভাবে রক্তদান শিবির রক্ত মানে আগ্রহ মানে থাকবে না। দুটো আগে কাজটা বাড়ি থেকেই শুরু করতে হবে, রক্তের কাজটা বাড়ি থেকেই শুরু করতে হবে। বাড়ি থেকে শুরু করলে আসার মানে আমার যদি ছেলে মেয়ে রক্তদান করে, তাদের দুজন যদি চারজন যদি রক্তদান করে, কিন্তু আরো তাদের থেকে তাদের বন্ধুরা এভাবে বাড়তে থাকবে। আমার বাড়িতে বাবা মার বয়স হয়েছে, আমি রক্তদান করি, আমার মিসেস করে, আমার মেজো ভাই করে, মেজো ভাইয়ের ওয়াইফও করে, ছোট ভাই করে, ছোট ভাইয়ের ওয়াইফের অপারেশনের জন্য সে করে না। এই সব বাকি সব কারো আর আমার মেয়ের 18 বছর হয়নি, ভাইপোর 18 বছর হয়নি, কিন্তু আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার প্রায় 120 জন, বহুত বড় ফ্যামিলি। 120 জনের মধ্যে অন্তত দেখা গেছে অন্তত 35 থেকে 40 জন যারা রক্তদান করে, আমাদের বাড়ি থেকেই করে হচ্ছে। সেই কালচার শুধু আমার নয়, মানে এই রক্তের কাজ সূত্রে বলতে পারি আমার পাড়ায় এমন একটা কালচার তৈরি হয়ে গেছে, মোটামুটি প্রত্যেক বাড়ি খুঁজলেও একটা করে রক্তদাতা পাওয়া যায়। আর একটা করে রক্তদাতা পাওয়া যায় বলেই কোভিড পিরিয়ডে যে সময় রক্তের কাজটা শুরু হয়েছিল আমরা সামাল দিতে পেরেছিলাম, নাহলে কখনোই সামাল দেওয়া সম্ভব ছিল না। সারাদিনে এমনও গিয়েছে 1 জন 2 জন 3 জন করে রক্তের ডোনার করে বাইরে করে তুলে আনতে পেরেছিলাম। দুর্নীতি, দেখুন দুর্নীতি তো সত্যি কথা বলতে মানে বলতে খারাপ লাগেও যে আমাদের দেশের প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা মানুষের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে এই দুর্নীতি। মানে সারানোর কোনো মেডিসিন আমার কাছে রোগীর পরিবারের কাছ থেকে মানে মুখ থেকে যখন শোনেন এই দুর্নীতির কথা তখন কেমন লাগে একজন রক্ত আন্দোলনের? না, রোগীর দুর্নীতির কথা বলছে সেটা কতটা জাস্টিফাই সেটা দেখার ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে আমার উলুবেড়িয়ায় সকলেই জানে, যারা উলুবেড়িয়ায় আমার প্রায় 800-র কাছাকাছি থ্যালাসেমিয়া বাচ্চার চিকিৎসা হয়ে থাকে, যাদেরকে তাদের মধ্যে এমন 50% মানে যদি 400 জন ধরা হয় যাদেরকে মাসে একবার দুবার করে মানে মিনিমাম দুবার করে তাদেরকে রক্ত নিতে হয়। তাদেরকে রক্ত দিয়ে রিচার্জ করলে তবে তারা প্রাণে বাঁচবে। আমার ক্যাম্পে রক্ত আসে 30 জন 40 জন, এই 40টা রক্ত কাকে দেবে? 40টা থ্যালাসেমিয়া বাচ্চাকে দিলে অন্য সাধারণ নর্মাল পেশেন্ট পার্টি আর রক্ত পাবে না। তখন সে বলবে বা যারা সংগঠন যারা বলবে আরে আমরা তো রক্তদান শিবির করলাম, আজকে রক্তদান শিবির করলো, আমরা রক্ত পাচ্ছি না। এত থ্যালাসেমিয়া বাচ্চার এত প্রেশার, যেটা উলুবেড়িয়া ব্লাড ব্যাংকে, যেটা সারা ওয়েস্ট বেঙ্গলের কোনো হসপিটালে মনে হয় এত থ্যালাসেমিয়া বাচ্চার ট্রিটমেন্ট হয়ে থাকে না। তার মধ্যে কে একটা আধটা কে দুর্নীতি করলো সেটা দুর্নীতির পর্যায়ে আমি বলবো না। আমরা জানি রক্তের রেগুলার কাজ করা তো জানি উলুবেড়িয়া হসপিটাল প্রায় 800 কাছাকাছি থ্যালাসেমিয়া বাচ্চার মানে চিকিৎসা হয়ে থাকে, যাদেরকে প্রত্যেক মাসে মানে একবার দুবার করে রক্ত নিতেই হয়। না না, গুরুত্ব হারাচ্ছে এরাই যে শ্যামপুরের বুকে যারা রক্তের কাজ করছে তারা তো রেগুলার কাজ করছে। আমিও রক্তের কাজ করে থাকি, তো একটা রক্তের কাজ করতে গেলে আমি আমার হাতে সবসময় সরকারি এবং বেসরকারি
ব্লাড ব্যাংকের কার্ড থাকলে তবেই আমার কাছে যদি কোনো লোক রক্তের কার্ডে মানে রক্তের জন্য আসে, তবে আমি তাকে পরিষেবা দিতে পারবো। আর যদি শুধু যদি আমার কাছে শুধু সরকারি কার্ড থাকে বা শুধু যদি বেসরকারি কার্ড থাকে, তাহলে কাউকে রক্তের পরিষেবা দেওয়া সম্ভব না। আমার কাছে যদি সরকারি কার্ড থাকে, তাহলে আমি সরকারি ব্লাড ব্যাংকে ফোন করবো, এই গ্রুপের রক্ত আছে কিনা, সে যদি বলে হ্যাঁ আছে, তাহলে তাহলে আমাকে সেইভাবে আমি সরকারি কার্ড ব্যবহার করবো। যদি বলে সরকারি ব্লাড ব্যাংকে রক্ত নেই, তার পেশেন্ট বাড়িকে তো মানে স্বার্থে রক্তদান তো আমাকে ব্যবস্থা করে দিতে হবে। তখন আমি হয়তো বেসরকারি ব্লাড ব্যাংকে ফোন করলাম যে ওখানে রক্ত আছে, বলে হ্যাঁ রক্ত আছে, তখন আমি তো বেসরকারি কার্ড ইউজ করবো। তাহলে আমার হাতে মিনিমাম একটা সরকারি কার্ডে সারা অল ওয়েস্ট বেঙ্গল সব জায়গাতে রক্ত পাওয়া যায়। হাতে যদি একটা বা দুটো বেসরকারি ব্যাংকের কার্ড থাকে, তবে তাকে একজনকে মানে রক্তের মানে যারা কাজ করছে তারা পরিপূর্ণভাবে তো রক্তের কাজটা করতে পারবে। সরকারি এই যে যারা শ্যাম্পুরের বুকে যারা রক্তের কাজ করছে, তারাও ঠিক ওইভাবেই কাজ করছে। হাতে সরকারি কার্ডও রাখছে, বেসরকারি কার্ডও রাখছে। তারা দু জায়গাতেই ফোন করছে, যেখানে রক্ত অ্যাভেলেবেল আছে সেইভাবেই তারা রক্তের কার্ডটা প্রোভাইড করছে, যাতে পেশেন্ট বাড়িতে রক্ত পাক। কোনো অভিযোগ বলতে হ্যাঁ, অনেক সময় আমরা দেখেছি যে বেডের অবস্থাটা খারাপ, এই ব্যাপারে একটু মানে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের একটু সচেতন হওয়া দরকার আছে। আবার যখন বেড কেনা হবে তার একটা কোয়ালিটি মেনটেন করে অবশ্যই কেনা উচিত। তবে এই যে রক্তের যে প্যাকে মানে এর কালেকশনের ব্যাপারে যে 30টা 40টা এগুলো কিছুটা সমস্যা আছে। তো অনেক সময় কি হয়, সেই হারে গভর্নমেন্টের ক্ষেত্রে হয়তো সেই হারে পর্যাপ্ত কিট সাপ্লাই নেই। হয়তো আমার কাছে কিট আছে হয়তো 200টা কিট, ওই দিকে হয়তো আমার পড়ে গেছে আমার 4টে কি 5টা ব্লাড ক্যাম্প পড়ে গিয়েছে। তারা দেখলো বিভিন্ন সংগঠনকে ফোন করে যে কতগুলো ক্যাম্প হবে বা মানে কতজন রক্ত ডোনেট করতে পারে, সেই অনুযায়ী তাদের কিটটা মানে নিয়ে যাওয়া উচিত। সেইভাবে মানে কিটগুলোকে ডিস্ট্রিবিউট করে নিয়ে যাবে। হয়তো যেখানে দেখা গেলো 20 জন ডোনেট করবে, সেখানে নিয়ে গেছে 50টা কিট। আর যেখানে ডোনেট করে তো 50 জন, সেখানে কিট নিয়ে গেছে 30টা। বলে এই ধরনের সমস্যা দেখা দেয়। এটা হচ্ছে রক্তদান মানে যেদিকে শিবির হবে তার অন্তত 2-3 দিন আগে থাকতে ব্লাড ব্যাংকের যে কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলে নেওয়া দরকার, যা সংগঠকদের কথা বলে দরকার। আশা করি আমার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়নি যে কিট নিয়ে গেছে। এটা সরকারি একটা মানে মানে কালচার হয়ে গেছে, সে 10টা 4টে ডিউটি। বেসরকারি ব্যাংকে তো সেই সরকারি এটা নেই, পরে তারা সকাল 8টায় বলে 8টায় চলে আসবে। এনারা সরকারি ব্লাড ব্যাংকের লোকেদের মানে 10টায় অফিসে জয়েন করব, তারপরে সমস্ত গাড়ি অ্যারেঞ্জ করা যোগ করবো, তারপরে আমি যাব। এই যে সময়টুকু লেগে যায়, এ ব্যাপারে অন্তত যারা ব্লাড ব্যাংকে যারা কমিটি বা যারা আছে যারা, তারাও অন্তত এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। বিশেষ করে দূরের ক্ষেত্রে, বিশেষ করে যেমন উলুবেড়িয়া থেকে শ্যামপুরের ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার অ্যাবা, অন্তত যাতে অন্তত 10টার জায়গায় 11টার মধ্যে যাতে এন্ট্রি নেওয়া যায়, তাহলে অন্তত যারা মানে সাগ্রহে রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছে তারাও রক্তটা ডোনেট করতে পারলো এবং তারাও হাসি মুখে বাড়ি ফিরে যেতে পারবে। কেন আসবে না? এর আগে যখন মনে থাকবে আছে আবার, যেমন উলুবেড়িয়া বইমেলাতে রক্তদান শিবির হয়েছিল, ওই ভলভো যে এসি বাসেতে, সেখানে তো সরকারি ব্লাড ব্যাংকে রক্ত নিয়েছিল, সন্ধ্যের পরে রক্ত নিয়েছে। কেন আসবেন? আগ্রহ দেখালে অবশ্যই আসবে। চলো, অনেক জায়গাতে আমরা দেখছি, আমরা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছি, আমরা অন্যান্য যে সমস্ত বন্ধুরা কলকাতার বুকে কাজ করছে দেখছি সন্ধ্যা তো রক্তদান শিবির হচ্ছে, সন্ধ্যা 7টার পরে রক্তদান শিবির হচ্ছে। আমি রাজনীতি ছোটবেলা থেকেই রাজনীতি মানে করি। যারা খুব আমার কাছের ক্লোজ ফ্রেন্ড তারা জানে আমি কোন রাজনীতি দলের মানে রাজনীতির লোক, তারা জানে। আর সত্যি কথা বলতে, আমার যে 80তম যে রক্তদান, আমার অনুপ্রেরণা হচ্ছে বামপন্থী যে যুব সংগঠন ডিওয়াইএফআই এর ক্যাম্পেই আমি আমার জীবনের প্রথম রক্তদান করেছিলাম। সেই রক্তদানের ধারা আমার আজও চলছে। তো এখান থেকে কি ইঙ্গিত পাওয়া যায় যদি কখনো আপনি রাজনীতিতে যুক্ত হন, তাহলে কি বামপন্থা না, আমি রাজনীতিতে যুক্ত হন? না, বামপন্থা রাজনীতিতে তো আমি যুক্ত আছি। আমি এর আগেও পঞ্চায়েত সমিতি ভোটেও দাঁড়িয়েছিলাম, এর আগে জেলা পরিষদ ভোটেও আমি দাঁড়িয়েছিলাম। আমি কোনো দলও চেঞ্জ করিনি, একই মতাদর্শভাবে আছি। হয়তো সক্রিয়ভাবে সেইভাবে মানে নিজের কর্মব্যস্ততার কারণে, নিজের সেলসের কাজের জন্য সেইভাবে আমি অ্যাক্টিভলি পার্টি করি না। তো ইলেকশনের সময়
যেমন ন্যাচারালি যেটা হয় সেটা আমি করে থাকি হচ্ছে, এর বেশি কিছু না।